আপনারা অনেকেই বিভিন্ন রকম শেয়ার নিয়ে বিভিন্ন অ্যানালাইসিস চেয়ে থাকেন, কিন্তু অ্যানালাইসিস গুলো আসলে এখানে আপডেট দেওয়াই থাকে। অর্থাৎ অটো অ্যানালাইসিস আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন, যার জন্য অন্য কারোর কাছে আর যাওয়ার দরকার পড়বে না। যেমন বাজারের সবচেয়ে খারাপ একটা কোম্পানি আমি বেছে নিই, সে ইন্টারন্যাশনাল লিজিং। ইন্টারন্যাশনাল লিজিং আমি ড্রপডাউন থেকে বেছে নিলাম। ড্রপডাউন থেকে বেছে নেওয়ার পরে আমি বেসিক কিছু ইনফরমেশন এখানে দেখতে পাই। যেমন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা এখন 3 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে, এবং যেটা পিই আমরা দেখছি নেগেটিভ, কিন্তু মার্কেটের পিই আছে 21। অর্থাৎ কোম্পানিটি খুবই খারাপ অবস্থানে আছে। এটার বেসিক কিছু ইনফরমেশন আমরা দেখি যে ইয়ার লো ছিল হচ্ছে 3 টাকা 10 পয়সা। 3 টাকা 10 পয়সা থেকে এখন 3 টাকা 40 পয়সায় উঠেছে, এবং ইয়ার হাই ছিল 5 টাকা 20 পয়সা। এটাতে আমরা যদি দেখি তার রিজার্ভের অবস্থা কেমন, তাহলে আমরা দেখবো যে 2022 সালে যে রিজার্ভ ছিল নেগেটিভ, হিউজ নেগেটিভ, 2023 সালে এসে আরো বেশি নেগেটিভ হয়েছে। অর্থাৎ কোম্পানিটি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগতেছে। আমরা যদি তার পেইড আপ ক্যাপিটাল দেখি, পেইড আপ ক্যাপিটাল তারা কিছুটা বাড়িয়েছে 2018 সালেই। আমরা তার শর্ট টার্ম লোন যদি দেখি, প্রথমে লং টার্ম লোন দেখি। লং টার্ম লোন আমরা দেখি যে এটা 2017 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে 2019-এ এসে অনেক বেশি হয়। 2023-এর জুলাইতে আমরা যখন দেখি, অর্থাৎ জুন শেষে আমরা যখন দেখি, লং টার্ম লোনটা কিছুটা কমেছিল, কিন্তু ডিসেম্বর নাগাদ সেটার লং টার্ম লোন আবার বেড়ে গেছে। এখন আমরা যদি ইপিএসটা দেখতে চাই, তাহলে ইপিএস দেখা যায় যে ফার্স্ট কোয়ার্টারে, 2024-এর ফার্স্ট কোয়ার্টার, এটার ইপিএস লোকসান হয়েছে পার শেয়ারে 1 টাকা 86 পয়সা, যেখানে গত বছর ছিল 2 টাকা 15 পয়সা। সেই হিসেবে একটু ইমপ্রুভ করেছে। আমরা সেকেন্ড কোয়ার্টারে যদি দেখি, তাহলে দেখবো যে এটা গত বছর ইপিএস ছিল নেগেটিভ 61 পয়সা, যেখানে এই বছর পজিটিভ হয়েছে। আবার গত বছরের থার্ড কোয়ার্টারে আমরা যদি দেখি, তার ইপিএস ছিল 27 পয়সা নেগেটিভ, যেখানে এই বছর তার চেয়ে আরো খারাপ হয়েছে। আমরা যদি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখি, তাহলে দেখা যায় তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো হিউজ নেগেটিভ, অর্থাৎ তার ক্যাশ ক্রাইসিসে এখনো ভুগতেছে। কোম্পানিটার ইনস্টিটিউট হোল্ডিং আছে 22%-এর কিছু বেশি, ডিরেক্টর হোল্ডিং 41% আছে, পাবলিক হোল্ডিং আছে 35.63%। এবং আমরা আরো কিছু ইনফরমেশন এখানে দেখতে পাই। তার ক্রেডিট রেটিং 2017 সালে তার এই যে লায়াবিলিটি ছিল, লায়াবিলিটি বা এই যে লোন পরিশোধ করার, লং টার্ম এবং শর্ট টার্ম লোন পরিশোধ করার মতো ক্যাপাসিটি মোটামুটি ছিল, কিন্তু 2021 সাল থেকে দেখা যাচ্ছে তার লোন পরিশোধ করার ক্যাপাসিটি একেবারেই নাই হয়ে গেছে। ট্রিপল বি মানে খুবই খারাপ। আমরা এর একটা ভালো ইনফরমেশন এখানে দেখতে পাই, সেটা হচ্ছে এই যে কোম্পানিটার যে লায়াবিলিটিস আছে, বাংলাদেশ ব্যাংক এই লায়াবিলিটিসকে শেয়ারে রূপান্তরের অ্যাপ্রুভাল দিয়েছে। অর্থাৎ কোনো একটি ব্যাংক যদি এই ইন্টারন্যাশনাল লিজিং এর কাছে 100 কোটি টাকা পেয়ে থাকে, তাহলে এই 100 কোটি টাকা শেয়ার ইস্যু করে দেওয়া হবে সেই ব্যাংকের কাছে, তাহলে আর কোনো লায়াবিলিটি থাকবে না। সেক্ষেত্রে ওই ব্যাংক এই কোম্পানির মালিকানায় যুক্ত হবে। যদি এইভাবে করা হয়, তাহলে কোম্পানির যেই লাইবিলিটিস গুলো আছে সেগুলো জিরো হয়ে যাবে, তখন কোম্পানিটি আস্তে আস্তে প্রফিটেবল হবে বলে আশা করা হচ্ছে। এই কোম্পানির আমরা আরো কিছু ইনফরমেশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি দেখি, তাহলে দেখা যায় যে এই কোম্পানিটা 2019 সালে যে প্রভিশন রাখার কথা তার চেয়ে অনেক কম রেখেছিল। অর্থাৎ প্রভিশন শর্টফল ছিল 252 কোটি টাকার কিছু বেশি। এরকম আরো ইনফরমেশন দেখলে আমরা দেখবো যে কোম্পানিটা অবশ্যই ভালো অবস্থানে নাই। তবে 2018 সালে এটা এ ক্যাটাগরিতে ছিল, বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছিল, কারণ তারা 12% স্টক ডিভিডেন্ড ডিসবার্স করেছিল। এখন আমরা যে পত্রিকার যে বিভিন্ন নিউজগুলো যদি দেখি, তাহলে একেবারে নিচের থেকে যদি দেখি, তাহলে দেখা যায় অর্থমন্ত্রী মুস্তফা কামাল সংসদে ঋণ খেলাপির যে তালিকা প্রকাশ করেছিলেন, সেখানে ইন্টারন্যাশনাল লিজিং এর নামটা ছিল। অর্থাৎ প্রথম দিকের যেসব বড় বড় ঋণ খেলাপি, তাদের মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং একটা ছিল। এবং ওই বছরেই 6 আগস্টের প্রথম আলো নিউজ থেকে আমরা জানতে পারি যে আমানতকারীরা তখন ইন্টারন্যাশনাল লিজিং এর অফিসে গিয়েও ধর্ণা দিয়ে কোনো টাকা পাচ্ছিল না। এই কোম্পানিটার তার পেইড আপ ক্যাপিটাল কত, 221 কোটি টাকা, সেখানে 2000 কোটি টাকা কোম্পানি থেকে বের করে নিয়ে গেছে। তাহলে এই কোম্পানির আর থাকে কি? তারপরেও যেহেতু লায়াবিলিটিসটা এখন
শেয়ারে রূপান্তর করা হবে, কিছুটা আশা আমরা দেখতে পাই। এক্ষেত্রে আমরা আরো একটা বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে যে হিউজ প্রভিশন শর্টফল ছিল। 2024-এর অক্টোবরের নিউজ অনুযায়ী আমরা দেখতে পাই ইন্টারন্যাশনাল লিজিং এর কোনো প্রভিশন শর্টফল নাই। অর্থাৎ যে 16টা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে প্রভিশন শর্টফলের হিসাব দেওয়া হয়েছিল, তাতে টোটাল প্রভিশন শর্টফল ছিল 1954 কোটি টাকা, যার মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং এর নাম ছিল না। তাহলে আমরা যদি ধরে নিই যে এটা সত্য ইনফরমেশন, তাহলে আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল লিজিংটা একটু হলেও ইমপ্রুভ করেছে। এখন এই ইন্টারন্যাশনাল লিজিং এর শেয়ার কাদের কাছে কেমন আছে সেটা আমরা এইখান থেকেও দেখতে পাই। যেমন আইসিবির কাছে, আইসিবির বিভিন্ন ফান্ডের কাছে 21 টাকা 13 পয়সা, 60 পয়সা, 59 পয়সা, 49 পয়সায় হিউজ পরিমাণে কেনা আছে। অর্থাৎ আইসিবি শুধু ইন্টারন্যাশনাল লিজিং এ হিউজ লোকসানে আছে। আমরা আরো দেখতে পাই যে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত সোনালী ব্যাংকের ডিপোজিট ছিল প্রায় 18 কোটি 96 লক্ষ টাকা। এই 18 কোটি 96 লক্ষ টাকার যে লায়াবিলিটিজ আছে সেটা হয়তো শেয়ারে রূপান্তর করবে, যদি বাংলাদেশ ব্যাংক এই যে অ্যাপ্রুভালটা দিয়েছে সেটা যদি কার্যকরী হয়। এই ছিল ইন্টারন্যাশনাল লিজিং এর অবস্থান। তাহলে আমরা ওভারঅলি দেখতে পেলাম ইন্টারন্যাশনাল লিজিং অত্যন্ত খারাপ একটি কোম্পানি, আর ফান্ডামেন্টালি খুবই দুর্বল একটি কোম্পানি, যেখান থেকে পিকে হালদার 2000 কোটি টাকা সরিয়ে নিয়ে গেছে, যার পেইড আপ ক্যাপিটাল মাত্র 221 কোটি টাকা, অথচ পিকে হালদার একাই 2000 কোটি টাকা নিয়ে গেছে। সুতরাং এই কোম্পানিকে বাঁচানো খুবই দায়ী। তবুও একটু আশার আলো দেখতে পাই যে এখানের যে প্রভিশন শর্টফল ছিল সেই প্রভিশন শর্টফলটা নাই, এবং তাদের যে লায়াবিলিটিস আছে এই লায়াবিলিটিস গুলো শেয়ারে রূপান্তর করা হবে। শেয়ারে রূপান্তর করা হলে তখন আর তার কোনো লায়াবিলিটিস থাকবে না, এবং আস্তে আস্তে সেটা প্রফিটেবল হবে বলে আশা করা যাচ্ছে। এখন আদার যে ইনফরমেশন গুলো আমরা যদি দেখতে চাই, তাদের ইপিএসটা আমরা একটু দেখি। আমরা 2017 সাল থেকে যদি ইপিএসটা দেখি ইন্টারন্যাশনাল লিজিং এর, তাহলে দেখা যায় 2017 সালের দিকে কোনো কোনো কোয়ার্টারে তার পজিটিভ ইপিএস ছিল, কিন্তু 2019 সালে আমরা এসে দেখি যখন স্ক্যামটা পাবলিশ হয়ে গেল, ফাইন্যান্সিয়াল স্ক্যামটা, তখন দেখা যায় যে ফোর্থ কোয়ার্টারে অ্যাডজাস্ট করার পরে তাদের ইপিএস হয়েছে -126 টাকা। দ্যাট ইজ হিউজ। সুতরাং এই কোম্পানিটিকে আর বাঁচিয়ে তোলা সম্ভব হবে বলে মনে হয় না। এরপরের এপিএস গুলো যদি আমরা দেখি, সেখানেও প্রত্যেকবারই নেগেটিভ, এবং ফোর্থ কোয়ার্টারে গিয়ে নেগেটিভটা আরো বেশি হচ্ছে। তেমনি ভাবে 2023 সালেও গিয়ে দেখি ফোর্থ কোয়ার্টারে নেগেটিভ ইপিএসটা বেশি হচ্ছে। 2024 সালের ইনফরমেশন এখনো পাবলিশ করা হয়নি, পাবলিশ করা হলে আমরা পেয়ে যাব। আমরা ইপিএস ছাড়াও যদি এনএভি চার্টে যাই, তাহলে আমরা দেখতে পাই যে 2017 সাল থেকে আমরা দেখি, তাহলে দেখব 2017 সালে যার পার শেয়ার নেট অ্যাসেট ভ্যালু ছিল 13 টাকা 42 পয়সা, সেটা 2019-এ এসে হঠাৎ করে 113 টাকা 63 পয়সা নেগেটিভ নেগেটিভ নেট অ্যাসেট ভ্যালু হয়েছে। অর্থাৎ পার শেয়ারে নেগেটিভ নেট অ্যাসেট ভ্যালু হয়েছে 113 টাকা 63 পয়সা। অর্থাৎ আমরা এখানে ইনভেস্ট করলে টাকা তো পাবোই না, বরং আমার থেকে আরো টাকা দিতে হবে, এরকম অবস্থায় চলে গিয়েছে। এবং এই নেট অ্যাসেট ভ্যালু আস্তে আস্তে কমতে কমতে আরো ভয়াবহ অবস্থানের দিকে চলে গেছে। যেটা আমরা দেখি সবচেয়ে খারাপ অবস্থানে ছিল সেই 2024 সালের থার্ড কোয়ার্টারে 181 টাকা নেগেটিভ ছিল, যেটার একটু ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। যেটা 2024 সালের, সরি আগেরটা বললাম 2024-এর সেকেন্ড কোয়ার্টারে, 2024-এর থার্ড কোয়ার্টারে এসে দেখি একটু ইমপ্রুভমেন্ট করেছে। কিন্তু 2024-এর ফোর্থ কোয়ার্টারে বা ফাইনাল কোয়ার্টারে কি হবে আমরা এখনো জানি না। যদি ভালো করতে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি এটা হয়তো আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। আমরা এই নেগেটিভ নেট অ্যাসেট ভ্যালু দেখলাম, নেট অ্যাসেট ভ্যালু ছাড়াও আমরা নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখতে পারি। আমরা যদি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখি, তাহলে দেখা যায় যে প্রত্যেক বছরে আসলে অপারেটিং ক্যাশ নেগেটিভ অবস্থানে ছিল। যার অপারেশনই ঠিকভাবে চলছে না, তাদের ক্যাশ ফ্লো পজিটিভ হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং আমরা দেখতেও পাই না। তবুও 2023 সালে ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারে তাদের অপারেটিং ক্যাশ ফ্লো কিছুটা পজিটিভ হয়েছিল। ফান্ডামেন্টালি আমরা আরো একটা নিউজ দেখতে পাই, সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং পজিশন।
আমরা যদি শেয়ার হোল্ডিং পজিশনে যাই 21 সাল থেকেই দেখি, তো 2021 সালে আমরা দেখি যে এই এখানে দুটো চার্ট আছে, একটা হচ্ছে ওভারঅল স্ট্যাটাস আর উপরেরটা আমরা শুধু পরিবর্তন দেখতে পাচ্ছি। তো পরিবর্তনটা আমরা শুধুমাত্র যদি ইনস্টিটিউট হোল্ডিংটা দেখি তাহলে দেখা যায় 2021 সালে ইনস্টিটিউট আসলে তারা অফলোড করে গেছে। 22 জানুয়ারি আহ 2021 ডিসেম্বর থেকে কিছুটা তারা কালেকশন করেছিল, তারপর আবার ছেড়ে দিয়েছে। 2022 আগস্টে বেশ অনেকখানি ইনস্টিটিউট হোল্ডিং গুলো বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ ইনস্টিটিউটরা কিনেছিল। 2022 নভেম্বরে এসে তারা আবার সেল করে বের হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে 2023 মেতে তারা কিনেছিল, জুনে আবার বের হয়ে গেছে। একই রকম ভাবে আমরা 2024 জানুয়ারিতেও দেখি যে ইনস্টিটিউট হোল্ডিং কিছুটা বেড়েছিল, তারপরে আবার বের হয়ে গেছে। অর্থাৎ এদের এই ইনস্টিটিউট হোল্ডিং এর ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে, যখনই হয়তো নেগেটিভ সেন্টিমেন্টটা বেড়ে যাচ্ছে তখন হয়তো তারা কিনছে এবং পরবর্তীতে আবার তারা সেল করে দিচ্ছে। আমরা ওভারঅল শেয়ার হোল্ডিং পজিশনটা যদি দেখি তাহলে দেখা যায় ডিরেক্টর হোল্ডিং এই 41-52 থেকেই আছে। এবং একটি বিষয় এখানে মনে করিয়ে দেওয়া দরকার যে ডিরেক্টরদের অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করা হয়েছে বা সিজ করা হয়েছে, যার কারণে এরা বাই সেল করতে পারে না। সেই ইনফরমেশন গুলো আমরা নিউজ সেকশনে দেখতে পাবো। আমরা যদি দেখি গভর্নমেন্টের কাছে একেবারেই নাই, আমরা এটা আবার বন্ধ করে দিই এবং ইনস্টিটিউট হোল্ডিংটা যদি দেখি তাহলে দেখব যে 2021-এ 25.55% ছিল জুনে, সেটা কমতে কমতে এখন এখানে এসে 22.82 হয়েছে। অর্থাৎ ইনস্টিটিউট গুলো আস্তে আস্তে কিছুটা অফলোড করেছে, তবে এখনো তাদের কাছে বেশ একটি বড় অ্যামাউন্টের শেয়ার হোল্ডিং তাদের কাছে আছে। এই ইনস্টিটিউটের ভিতরে আমরা দেখলাম যে আইসিবির কাছে আছে হিউজ পরিমাণে শেয়ার, যেগুলো 40 টাকা 60 টাকা পর্যন্ত কেনা আছে, যে শেয়ারটা এখন 3 টাকা 30 পয়সায় লেনদেন হচ্ছে। এই ছিল মোটামুটি ইন্টারন্যাশনাল লিজিং সম্পর্কে আমাদের ফান্ডামেন্টাল আলোচনা। এখানে চাইলে আরো অনেক ইনফরমেশন আছে, সেগুলো আমরা দেখে নিতে পারি, কিন্তু সময়ের অভাবে আমি আর দেখতেছি না। ঠিক একই রকম ভাবে পেপারের যে ইনফরমেশন গুলো এসব জায়গায় আছে সেটাও আমি এখন আর দেখলাম না, কারণ আমরা অলরেডি একটা আইডিয়া পেয়ে গেছি যে ইন্টারন্যাশনাল লিজিং এর অবস্থানটা কেমন হতে পারে। আমরা যদি একটু ইয়েতে যাই, চার্টে যাই, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে যাই, তাহলে দেখা যাচ্ছে যে শেয়ারটি এখন আরএসআই আছে 47, অর্থাৎ 30-এর উপরেই এখন আছে। যদি 30-এ যেত তাহলে আমরা দেখতে পেতাম, যেমন এইখানে একবার 30-এ গিয়েছিল, এখানে এই দীর্ঘদিন ধরে ওভার সোল্ড পজিশনে ছিল, তারপর সেখানে কিছুটা গেইন দিয়েছিল। এখানে এখন পর্যন্ত ওভারসোল্ড পজিশনে আসেনি, তবে এখানে আমরা দেখতে পাই যে গত 7 মেতে তার ইয়ার লো পজিশনে চলে গিয়েছিল। সেই করোনাকালীন সময়ে একবার যখন অনেক নেমেছিল, তারপরে আর এতটা প্রাইস কখনোই নামেনি। এই অতিরিক্ত নেমে যাওয়ার ফলে সেখান থেকে আমরা ছোট্ট একটা গেইন দেখতে পাচ্ছি। অর্থাৎ সেদিন সবচেয়ে কম লেনদেন হয়েছিল 3 টাকা 10 পয়সায়, সেটা এখন লেনদেন হচ্ছে 3 টাকা 40 পয়সায়। অর্থাৎ এইটুক সময়ের মধ্যে 30 পয়সার একটা গ্যাপ পাওয়া গেছে। গ্যাপ পাওয়া গেলেও এখনো সেটা তার যে রেজিস্ট্যান্স লাইনটা, যে সাপোর্ট লাইনটা ছিল, যেটা পরে রেজিস্ট্যান্স হয়েছে, রেজিস্ট্যান্স লাইনে আছে। সুতরাং এখনো আমরা এটাকে ভালো বলতে পারি না, তবে আহ ওইখান থেকে আমরা ইন্টারন্যাশনাল লিজিং এর একটা আইডিয়া পেয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে আমরা যদি মনে করি আরো অন্য কোনো শেয়ার দেখতে চাই, তাহলে সেগুলো আমরা চাইলে ড্রপ ডাউন থেকে এরকম দেখে নিতে পারি। আমরা যদি আমরা যদি এখান থেকে দেখে নিতে পারি, তাহলে ওই বিভিন্ন জনের কাছে গিয়ে গিয়ে আমার কোম্পানি সম্পর্কে আইডিয়াটা নেওয়ার দরকার পড়ে না, এখান থেকে আমরা একটা রেডিমেড অ্যানালাইসিস পেয়ে যেতে পারি। তো এই ছিল আজকের আলোচনা। অন্যদিন হয়তো অন্য কোনো স্টক নিয়ে আবার ফিরবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।